জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের 11 দলের লিয়াজু কমিটির বৈঠক ছিল। তা আমরা আপনাদেরকে ফরমালি দাওয়াত দিতে পারিনি, তবে আপনারা যে স্বতই প্রণোদিত হয়ে জাতির স্বার্থে আজকে কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের মিটিংয়ের মূল বিষয় ছিল আন্দোলনের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি প্রণয়ন করা। আপনারা জানেন, জুলাইয়ের উপর যে একটি আদেশ হয়েছে, জুলাই সনদ আদেশ, সেটার উপর গণভোট হয়েছে। সেই গণভোটের রায় বাস্তবায়ন অদ্যাবধি হয়নি, কোনো উদ্যোগও নেওয়া হয়নি। সেই জন্য সংসদে আলোচনা হয়েছে এবং টক হয়ে এই আলোচনাটা সংসদে আর কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সরকার এক্ষেত্রে জুলাইয়ের চেতনার বিরুদ্ধে, জনগণের গণায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা এক ধরনের জাতির সাথে প্রতারণা এবং বেইমানি। কেননা ওনারা নিজেরাই নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছেন, ওনাদের রাষ্ট্র সংস্কার 31 দফায় বলেছেন ওনারা সংস্কার করবেন এবং সাংবিধানিক সংস্কার করবেন, একথা বলেছেন। জনগণ ভোট দেওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে ওনারা জাতির সাথে এই প্রতারণাটা করেছেন, যেটা পার্লামেন্টে নিজেরাই নিজেদের উদ্যোগে এটা প্রকাশ করেছে যে আমরা নির্বাচন আদায়ের জন্যই এটা মেনে নিয়েছিলাম। তাহলে হ্যাঁ ভোটও চেয়েছেন, প্রতিশ্রুতিও দিয়েছেন, আবার ক্ষমতায় আসার পরে ভিন্ন দিকে ওনারা টার্ন নিয়েছেন। এটাকে আমরা বলছি জাতির সাথে বেইমানি। আরেকটা ওনারা চলচাতুরির পথ অবলম্বন করেছেন, সেটা হচ্ছে আমরা সংস্কার করব একথা বলেছে, কিন্তু সংস্কারের পথে না গিয়ে সংবিধান সংশোধনের পথে যাচ্ছে। সংবিধান সংশোধনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, সংস্কারের জন্যই হয়েছে। আর নির্বাচন যে আলাদাভাবে একই দিনে যে আলাদা ব্যালটে ভোট হয়েছে, এটা সংস্কারের জন্য হয়েছে, সংশোধনের জন্য নয়। জনগণের রায়টা সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়। তো প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে সংস্কার সংবিধান পরিষদের মধ্য দিয়ে যদি হতো তাহলে এটা টেকসই হতো, এটা কোনো আদালতও চ্যালেঞ্জ হতো না, হওয়ার সুযোগ নাই। পরবর্তীতে কোনো সরকার যদি আসে টোটাল মেজরিটি নিয়ে, তারাও এই সংস্কার, সাংবিধানিক সংস্কার পরিবর্তনের কোনো এখতিয়ার সংসদের নাই। সংশোধন হয়ে গেলে এটা প্রচন্ড ঝুঁকির মধ্যে পড়বে। একটা হলো বাংলাদেশের পঞ্চম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনীর কথা আমরা জানি, এগুলো আদালত কর্তৃক বাতিল হয়ে গেছে। পার্লামেন্ট সংশোধন করার পরও বাতিল হয়েছে। কেন? মৌলিক কাঠামো, মূলনীতির সাথে সাংঘর্ষিক কথা বলে, এটা বেআইনি বলে বাতিল করা হয়েছে। আর সংস্কারের ক্ষেত্রে এই সুযোগটা নাই। এদিকে আরেকটা হচ্ছে আদালতের বাইরে আরেকটা ঝুঁকি হচ্ছে, পরবর্তী যদি আরেকটা সরকার টোটাল মেজরিটি ইলেক্টেড হয়, তারাও কিন্তু এ ব্যাপারে সংবিধান সংশোধনের আরেকটা প্রস্তাব এনে এটা বাতিল করে দিতে পারে। সুতরাং এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে সংবিধান সংশোধনের এই বিশেষ কমিটির গঠন করে যে প্রক্রিয়া বিএনপি হচ্ছে, এটা ভুল পথ। এটা জাতিকে বোকা বানিয়ে আসলে জুলাই সনদের এই অভ্যুত্থান, তার চেতনা এবং সংস্কারের যে মূল লক্ষ্য, এটা একটা সরকার পরিবর্তনের অভ্যুত্থান হয়নি, একটা রাষ্ট্রের মধ্যে আমূল পরিবর্তনেরই কিন্তু অভ্যুত্থান হয়েছে, একটা সিস্টেমের চেঞ্জ করার কথা বলা হয়েছে। তাহলে এটাও এখানে ব্যাহত হবে। এই জন্য আমরা এই ইস্যু নিয়ে মাঠে নেমেছি। আপনারা জানেন তার সাথে আরো জনসম্পৃক্ত বিষয় আছে,
আইন শৃঙ্খলা অবনতি, জনবান্ধব যে সমস্ত ইস্যু, যেমন আজকে হাহাকার অবস্থা, ঘরে চুলা জ্বলে না, গ্যাসের সংকট, এর আগে তেলের সংকট ছিল, এরপরে চাঁদাবাজি, দুর্নীতির মহোৎসব, দলীয়করণ ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে সরকার। দলের পদ পদবীধারী লোককে এখন অ্যাডমিন ক্যাডারে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, শামসুল আলমের কথা আপনারা জানেন। তারপরে আজকেও একটা সর্বোচ্চ ক্যাডারের যারা সরকারের দায়িত্ব পালন করেন, সচিবালয়ের সচিব, এই পর্যায়ের লোকদেরকেও আজকে বাধ্যতামূলক ছুটিতে বা অবসরে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ বিভাগ সহ প্রশাসনও সেগুলো এগুলো করেছে। জেলা প্রশাসন নিয়োগ এবং কর্পোরেশন সাহিত্য শাসন প্রতিষ্ঠানে দলীয় লোকদেরকে, যেগুলো চিহ্নিত দুর্নীতিবাজ, তাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে। কারণ হলো এগুলো টাকা পয়সার জায়গা, ভালোভাবে কামানো যায়, তাদেরকে আবার এখানে এনে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আর ব্যাংকিং খাত তো আপনারা জানেন, অর্থনৈতিক সংকট দিন দিন বাড়তেছে, আর দ্রব্যমূল্য দিন দিন অনেক বেড়ে গেছে, কারণ এগুলির ইম্প্যাক্ট কিন্তু সেখানে গিয়ে পড়ে। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনের দীর্ঘদিনের শূন্যতা, এখানে এই সাংবিধানিক পদের মধ্যে কোনো ধরনের পদত্যাগের পরে পুনরায় নিয়োগ হয়নি। সেটাই আমাদের সংস্কারের মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম ছিল, যেগুলো গঠন প্রক্রিয়াটা সংবিধান সংশোধনের মাধ্যমে করা, সংস্কারের মাধ্যমে করা। তো এই প্রেক্ষিতে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম, আপনারা জানেন 3 পর্বের কর্মসূচি সিলেটের সমাবেশের মধ্য দিয়ে 25 তারিখ, আমরা জুলাইয়ের 25 তারিখ শেষ করেছি। এই জন্য আমরা আজকে বসেছিলাম পরবর্তী কর্মসূচি আমাদের কি হবে। এই কর্মসূচি প্রণয়নের জন্য আমরা আজকে এখানে বসেছি সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার বাসভবনে। 11 দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা লক্ষ্য করছেন যারা উপস্থিত আছেন আমাদের ডানে বামে। এখানে লেবার পার্টির ইরান ভাই আছেন, মোস্তফিজুর ইরান, উনি লেবারের চেয়ারম্যান। এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজ ভাই আছেন। এনসিপির আরিফুল ইসলাম আদিল, যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব, সদস্য সচিব বলেন, যুগ্ম আহ্বায়ক, সরি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তো এরপরে আমাদের জাগপার রাশেদ প্রধান, মুখপত্র এবং সহসভাপতি। বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের আতাউল্লাহ আমিনী ভাই, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব। আব্দুল মাজেদ আতাহারি ভাই, নায়েব আমির, সিনিয়র নায়েব আমির, নিজাম ইসলামী পার্টি। মহাসচিব মুসাবিন ইজহার, উনি আছেন। এরপরে এলডিপির কি বলে, বিডিবির, বাংলাদেশ ডেভেলপমেন্ট চেয়ারম্যান আমাদের অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁদ, তাদের মহাসচিব আছেন নিজামুদ্দিন নাইম। এরপরে আরো নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন। তো এরপরে আমরা আজকে কর্মসূচি যেটা প্রণয়ন করেছি, আগামী 3 তারিখ এখানে শীর্ষ বৈঠকে এটা ফাইনালাইজ হবে। আমরা খসড়া কর্মসূচি নিয়েছি, সেখানে ফাইনালাইজ হবে। 5 তারিখ আমাদের পল্টনে সারা দেশের যে কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে, পল্টনে একটা বড় ধরনের সমাবেশের আয়োজন আমরা করেছি। বিকাল 3:30টায় পল্টনে অনুষ্ঠিত হবে। 11 দলের উদ্যোগে শীর্ষ নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন। আমরা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিই, বিগত কর্মসূচিগুলো সফল করার ক্ষেত্রে আমরা আপনাদের সহায়তা পেয়েছি। আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সেটা আমরা পাব। আর এখানে আরেকটা বিষয় অত্যন্ত বেদনা এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, জুলাইয়ের পরে দেশে মানুষ কত ভালো একটা সুযোগ পেয়েছে। রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে, জনগণের কাছে তাদের বক্তব্য পেশ করছে। বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা 11 দলীয় কর্মসূচি দিয়েছি, দলীয় কর্মসূচি দিয়েছি। এনসিপি সারা দেশে তাদের কিছু কর্মসূচি নিয়েছে। গত 2 দিন ধরে হবিগঞ্জ এবং সিলেট মিলে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা গুলো ঘটেছে। একটা শান্তিপূর্ণ বহরের উপর হামলা চালানো, আপনার যদি কারো বক্তব্য পছন্দ না হয়, দ্বিমত থাকে, আপনি জবাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেন, কিন্তু রাজনৈতিক
বক্তব্য বা কর্মসূচিকে সন্ত্রাসী কায়দায় মোকাবেলা, এটা হলো বিগত ফেসিবাদের পুনরাবৃত্তি। এর জন্য এই সরকার মানুষের প্রত্যাশা পূরণে তো ব্যর্থ হয়েছেই, রাষ্ট্র এবং সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে, এই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে, বরং সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই জন্য আমরা আজকে এই বৈঠক মধ্যেও এটার জন্য একটা নিন্দা প্রস্তাব এনেছি। আমরা এখানেও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। আজকেও ঘটনা ঘটেছে, আপনারা জানেন সিলেটে। এই ঘটনা কারা ঘটাচ্ছে একেবারে স্পষ্ট, যুবদল, ছাত্রদল, বিএনপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এগুলো করছে। আমরা সরকারের কাছে একেবারে সুস্পষ্ট দাবি করছি, অবিলম্বে এই ঘটনার জড়িতদেরকে যেন গ্রেপ্তার করা হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়, এবং দেশবাসীর প্রতি আহ্বান হচ্ছে সরকারের জনবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, প্রতিবাদ জানায়, সে আহ্বান।